আসসালাম। বেয়াদবি মাফ করবেন, আমার এই নামাজ পড়ার জন্য একটু দেরি হয়ে গেল, কিন্তু আপনাদের যা বলার তাড়াতাড়ি বলুন, কারণ আমাকে এক্ষুনি আবার বিধবা নারী নির্যাতন সমিতিতে একটা এই গুরুত্বপূর্ণ ভাষণ দেবার জন্য প্রধান অতিথি হিসেবে এক্ষুনি যেতে হবে। হুজুর, বর্ষাকাল শুরু হয়েছে, এতিমখানা ছাদ দিয়ে পানি পড়ছে এবং অনেক জায়গায় ফাটলও ধরেছে। এই মুহূর্তে মেরামত না করলে যখন তখন ছাদ ভেঙে পড়ে সব এতিম বাচ্চারা মারা যাবে। এতিম বাচ্চারা মারা যাওয়ার আগে আমি আপনাকে মেরে ফেলতাম মুন্সিজি। এই কথা আপনি আমাকে এতদিন বলেননি কেন? আরে এই এতিম বাচ্চারাই তো হচ্ছে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। ওদের যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমি আপনাকে কিছুতেই ছাড়তাম না। ঠিক আছে, আজই আমি আপনাকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি। আজ থেকেই কাজ শুরু করে দিন, যাতে করে এতিম বাচ্চারা আর কষ্ট না পায়। সত্যি স্যার, আপনি দয়াবান। আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। ঠিক আছে, ঠিক আছে। এই রহিম মিয়া, তোমাকে না কতদিন বলেছি এত দূর থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমার সঙ্গে দেখা করার কোনো দরকার নেই। তুমি খবর দিলে আমি নিজেই তো তোমার সঙ্গে দেখা করে আসতাম। তোমরা আমাকে আর কত কষ্ট দেবে? এবার বলো কি জন্য এসছো? স্যার, আপনি বলে দিয়েছেন তাই আমার মেয়ের চাকরিটা হয়েছে। বলে কি? আমি আবার চাকরির কথা কখন বললাম? ও হ্যাঁ হ্যাঁ, ওরা যদি আমার কথায় তোমার মেয়েকে চাকরি না দিত তাহলে ওদের চাকরি আমি খেয়ে ফেলতাম। আরে না না, তোমার জায়গা ওখানে নয়, তোমার জায়গা আমার বুকে। সুখে থাকো, আনন্দে থাকো, গোপনে আমার সঙ্গে দেখা করো। এবার এবার আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেব। হুজুর, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। তুমি আমার জন্য ঘুষ নিয়ে এসেছো? হুজুর, আপনি আমাদের অন্নদাতা। না, মিথ্যে কথা। ও তোমাদের অন্নদাতা নয়, ও দেশের শত্রু, জাতির শত্রু, ও নারী ধর্ষণকারী, ও চোরাকারবারি নাম্বার 1। মিস্টার চাকলাদার, তুমি কালো টাকার জোরে সহজ সরল মানুষের চোখে ধুলো দিতে পারলেও তোমার ওই জঘন্য পাপী চেহারা আমার কাছ থেকে লুকোতে পারবে না। আমি সবার সামনে তোমার এই ভালো মানুষের মুখোশ খুলে দেব। সাগর, এসব তুমি কি বলছো? বেয়াদবের মতো কথা বলো না, সম্মানের সাথে কথা বলো। ইনি আমার বাবা। এ তোমার বাবা নয়, তুমি জানো না ও নিজে মালগাড়ি থেকে টাকা সোনা লুট করে একজন নির্দোষ ইঞ্জিন ড্রাইভারকে ফাঁসিতে ঝুলিয়েছে। তোমার বাবা একজন ক্রিমিনাল, স্মাগলার, খুনি। আর কেউ হলে আমি হাত টান দিয়ে ছেড়ে ফেলতাম, কিন্তু আমি তা করলাম না, কারণ আমি তোমাকে ভালোবাসি। হেকমত চাকলাদার, তুমি যদি 24 ঘন্টার মধ্যে নিজের দোষ স্বীকার করে পুলিশের হাতে ধরা দিয়ে নির্দোষ ইঞ্জিন ড্রাইভার রাজুকে জেল থেকে ছেড়ে না দাও, তাহলে যেখানে তুমি লুট করা টাকা আর সোনা মাটির নিচে পুঁতে রেখেছ, আমিও তোমাকে সেইখানে চিরদিনের জন্য মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলবো। সাগর কি করে জানলো ট্রেনে লুট করা টাকা সোনার কথা? নিশ্চয়ই মালার সাথে ওর কোনো যোগাযোগ আছে। তার মানে এদেশে কোনো আইন নেই, আদালতে কোনো বিচার নেই, সাক্ষী প্রমাণ সব মিথ্যে। আহা, আমি সবার কথা বলছি না ভাইয়া, একজন নির্দোষ ইঞ্জিন ড্রাইভার রাজুর কথা বলছি। ইঞ্জিন ড্রাইভার রাজুর বিচার হয়ে গেছে, ওই মামলার ফাইল বন্ধ হয়ে গেছে। কিছুদিনের মধ্যে ওকে ফাঁসিতে ঝুলতে হবে। রাজুকে ফাঁসিতে ঝুলতে হবে না ভাইয়া, ফাঁসিতে ঝুলতে হবে মিথ্যা সাক্ষীদের, ফাঁসিতে ঝুলতে হবে অন্যায় অত্যাচারের। ইঞ্জিন ড্রাইভার রাজুকে ফাঁসিতে ঝুলতে হবে না, কারণ ও নির্দোষ। রাজু যদি নির্দোষ হবে তবে পুলিশের হেফাজত থেকে কেন পালিয়ে গিয়েছিল? মমতাময়ী মা শত বিপদের মাঝেও তার সন্তানকে বুক থেকে ছুঁড়ে ফেলে দিতে পারে না, কিন্তু রাজুর স্ত্রী কেন তার দুধের শিশুকে হাসপাতালে রেখে পালিয়েছে? পারবে পারবে কোনো মা তার সন্তানকে ফেলে চলে যেতে? কেন পালিয়েছে জানিস? এই জন্য পালিয়েছে ওই লুটের টাকা আর সোনার লোভে, যাতে করে বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারে। আমি বিশ্বাস করি না ভাইয়া, সে বাকি জীবন আরামায়েশে কাটাবার জন্য নিজের বাচ্চাকে ফেলে পালিয়েছে।
সে পালিয়েছে যে তার নির্দোষ স্বামীকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে, তাকে হত্যা করে প্রতিশোধ নিতে। তোকে এসব কে বলেছে? কে আবার বলবে? ওই মেয়ে মালা নিজ মুখে আমাকে বলেছে। মালা এখন কোথায়? সরি, আমি কোনো পুলিশ অফিসারকে মালার কথা বলবো না। সাগর, আইনের লোকের সাথে এমন করা তার ঠিক হবে না। আইন কিনে ছেলেমেয়ে খেলবে না বলে দিচ্ছে। খেলবে না বলে দিচ্ছে। আমার দেবরের ওর সাথে এমন করছো কেন? তুমি চুপ করো। তোমার আদর পেয়ে ওর সর্বনাশ হয়ে গেছে। ওকে বোঝাও, তা না হলে যে হাত দিয়ে ওকে আমি লালন পালন করে মানুষ করেছি, সেই হাত দিয়ে আমি ওর হাতে হাত করা পড়াতে বাধ্য হব। কি ব্যাপারে উকিল সাহেব? দেখো ভাবি, ভাই আমার কোনো কথাই শুনতে চায় না। তোমার ভাইয়ের কথায় মন খারাপ করো না, ও তোমাকে ভীষণ আদর করে। বুঝলে উকিল সাহেব? নাও। সুমা, তোমার তুলনা হয় না ডার্লিং। এই যে বলো। হ্যালো বস, বিচ্ছু সন্ধান পেয়েছি। শাবাশ আমিরা, তুই বিচ্ছুকে লক্ষ্য রাখিস, ও যেন পালাতে না পারে। ওই হারামজাদা আমার সমস্ত লুটে সোনার টাকা নিয়ে পালিয়েছে। ওকে ধরতে না পারলে আমার কোটি কোটি টাকা সর্বনাশ হয়ে যাবে। শোন, পুলিশ অফিসার পলাশ ও তার ছোট ভাই সাগর আমাদের সন্দেহ করেছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে বস। বিচ্ছু পুলিশের চোখকে ফাঁকি দিতে পারলেও আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি এক্ষুনি আসছি। জানো সুমা, আমাদের হাতে এখন অনেক টাকা। ইচ্ছে করলে আমরা সমস্ত পৃথিবীটা কিনে ফেলতে পারি। তাহলে আর দেরি কেন ডার্লিং? চলো না, কিছুদিনের জন্য আমরা হংকং, সিঙ্গাপুর, ব্যাংকক, আমেরিকা ঘুরে আসি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আগামী 7 দিনের মধ্যে আমরা বিশ্ব ভ্রমণে বের হব। খবরদার বিচ্ছু, পালাবার চেষ্টা করবি না, নইলে আমি তোকে গুলি করে মেরে ফেলবো। এবার বল, টাকা সোনা কোথায় লুকিয়ে রেখে? ও অবশ্যই অবশ্যই, তোমাকে আমি টাকা সোনার ভাগ দেব। তুমি আবার কে? আমি দুধালা ছোট ভাই। সে কোথায়? সে অসুস্থ, তাই আমি নিজেই দুধ নিয়ে এসেছি। 1, 2, 3। হ্যালো, কে? বস, আপনার ধারণাই ঠিক। মালা এখন ওই পুলিশ ইন্সপেক্টর পলাশের বাসাতেই আছে। আমার ধারণাটাই ঠিক। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। দেখি কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যালো হ্যালো আইজি সাহেব, আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। ঠিক আছে। যে মালাকে নিয়ে এত হইচই হচ্ছে, সেই মালা পুলিশ অফিসার পলাশের বাড়িতেই আছে। কি বলছেন আপনি? ওকে ধরতে না পারলে কেসে সুষ্ঠু তদন্ত হবে না, বিচারও হবে না। এই দেখো তো, এই ডিজাইনটা কেমন দেখো তো। এই ডিজাইনটা কিন্তু আমাকে বানিয়ে দিতেই হবে। কই দেখে। এবার না, এইটা তোমাকে বানিয়ে দেব। কলিং বেল, তুমি বসো, আমি দেখছি। স্যার, আপনি হঠাৎ? স্যার, আপনি আমার বাড়িতে? হ্যাঁ, আমাকে আসতে হলো একটা তদন্তের জন্য।
আমাকে টেলিফোনে জানানো হয়েছে তুমি নাকি মালাকে এ বাড়িতে লুকিয়ে রেখেছো। তাই আমি এসেছি পুরো বাড়িটা তল্লাশি করতে। আমি মালাকে লুকিয়ে রাখবো কেন স্যার? হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি আমার পুরো বাড়ি তল্লাশি করুন। এই ভালো করে পুরো বাড়িটা তল্লাশি করো, যাও। এই ঘরে কোনো মেয়ে মানুষ নাই, অন্য ঘরে ভালো করে দেখো। ইয়েস স্যার। এই ঘরে একটা মেয়ে মানুষ পাওয়া গেছে। ঠিক আছে, ওকে এখানে নিয়ে এসো। এই চলো চলো। এই মুখের উপর থেকে কাপড় সরিয়ে ফেলো। বকুল, মুখের উপর থেকে কাপড় সরিয়ে ফেলো। আরেকটা কথা, তুমি ভুল করে কখনো আমার স্বামীর সামনে আসবে না, মনে থাকবে তো? ও বুঝেছি। আরে সেটা তো অন্য কথা। তুমি তো এখন সাহেবকে দেখাচ্ছ না, তুমি বড় অফিসারকে দেখাচ্ছ। ঠিক আছে, তুমি একটু ওই ঘরে চলো তো, আসো। না, একদম মিল নেই এই ছবির সাথে। ঠিক আছে, তুমি এখন যাও। পলাশ, এসো এসো। সরি পলাশ, এই অন্য মহিলা, এই ছবির সাথে মহিলার কোনো মিল নেই। ঠিক আছে পলাশ, তোমরা মনে কিছু করো না। ওকে স্যার, নো প্রবলেম স্যার। আচ্ছা আসি। থ্যাংক ইউ স্যার। এসো তোমরা। কি হয়েছে? কিচ্ছু হয়নি, তুমি ভয় পেয়েছো? আরে ভয়ের কিচ্ছু নেই। আপু বেরিয়ে এসো, পুলিশ চলে গেছে। আমি সাকসেসফুল। পুলিশ চলে গেছে? হ্যাঁ আপু, পুলিশ চলে গেছে। জানো আপু, পুলিশের কাছ থেকে সব সময় দূরে থাকতে হয়। ওদের সাথে না করা যায় বন্ধুত্ব, না করা যায় শত্রুতা। ভাইয়া তুমি? আমি ভাইয়া নই, আমি পুলিশ ইন্সপেক্টর জায়েদুল হক পলাশ। বিড়ালকে কখনো বাঘ বানানো যায় না। মালা, আমি তোমাকে গ্রেফতার করলাম। এই চলো আমার সাথে। ভাইয়া, আবারও তুমি ওই একই কথা বলছো। আচ্ছা, তুমি যদি ওকে গ্রেফতার করো তাহলে তোমার কি লাভ হবে? তুমি একটি মেডেল পাবে, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে একটি মেডেল তৈরি করে দেব। তুমি ওকে গ্রেফতার করো না প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। তুমি মালাকে গ্রেফতার করো না। আমি তোর কথা মালাকে গ্রেফতার নাও করতে পারি, কিন্তু আমি একজন পুলিশ অফিসার হয়ে আইনের পথে সরে দাঁড়াতে পারি না। আমি ওকে গ্রেফতার করব না। আমি আমার বোনকে গ্রেফতার করতে দেব না। আমি ওকে গ্রেফতার করলাম। আমি বাধা দেব, দেখি কে আমার বোনকে গ্রেফতার করে। তুই দেখতে চাস? হ্যাঁ, তুই দেখতে চাস? তবে দেখ, সরে দাঁড়াও সামনে থেকে। আমি শেষবারের মতো বলছি, ওর সামনে থেকে সরে দাঁড়া। সরে দাঁড়া। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি অনেক ভেবে দেখলাম, আমার জন্য আজ তোমাদের ভাই ভাই ঝগড়া। আমি তোমাদের দুই ভাইয়ের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছি। তার চেয়ে তুমি আমাকে পুলিশের হাতে তুলে দাও। তুমি বাড়ি ফিরে যাও ভাই। না বোন না, কোনো ভাই পারে না
তার বোনকে পুলিশের হাতে তুলে দিতে। আমিও পারবো না। আমার জন্য কোনো চিন্তা করো না বোন, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আমি যেন শত বিপদের মাঝেও মিথ্যার বিরুদ্ধে জয়ী হতে পারি। সাগর